নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি বিকশিত ভারত অনুষ্ঠানে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কথা বলবো আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের অগ্রগতি নিয়ে। আমরা কথা বলবো আমাদের ভারতবাসী কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি, কিভাবে আমাদের দেশ এগিয়ে চলেছে বিকাশের পথে তা নিয়ে। 2047 সালে আমাদের দেশ যখন উদযাপন করবে স্বাধীনতার শতবর্ষ, তখন আমাদের দেশ হবে বিকশিত ভারত। সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা সবাই। আর আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো এই বিশেষ যাত্রাপথ সম্পর্কে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শ্রীমতী অস্মিতা বণিক ম্যাম, আপনাকেও স্বাগত। নমস্কার। দূরদর্শনের এই অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। আমরা রয়েছি বিকশিত ভারতের এই বিশেষ অনুষ্ঠানে। আমি প্রথমেই অ্যাডভোকেট অস্মিতা বণিক আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাম, একটু যদি প্রথমে ছোট্ট করে জেনে নিই যে বিকশিত ভারত বলতে আমরা ঠিক কি বুঝবো? বিকশিত ভারত 2047 এটা একটা অত্যন্ত গর্বের এবং গৌরবময়, আমাদের ভারতবর্ষ সব দিক থেকে প্রথম হবে, সব দিক থেকে প্রথমেই থাকবে। এবং সেটা আজাদির অমৃত মহোৎসব, যেটাকে বলা হয় যে 100 বৎসর পূর্ণ হবে। সেখানে সেটা শুধুমাত্র কয়েকটা ভাষণের শব্দ নয়, এটার পেছনে কঠোর পরিশ্রম করা হচ্ছে। 2014 পর থেকে ভারতবর্ষের যে আমূল পরিবর্তনটা এসছে, সেটা শুধু একটা মন্ত্র না যে বিকশিত ভারত, এটা একটা রোড ম্যাপ, যেখানে স্কিল ডেভেলপমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট, এডুকেশন, সায়েন্স, টেকনোলজি, মানে যেখানে আমরা বলতে পারি যে বৈভবময় ভারত, যেখানে প্রতিটা ভারতবাসীর জনমত, জনসুঝাব, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান রেখেছিলেন দেশবাসীর কাছে, যার যেটা সুঝাব, মানে যেটা মন্তব্য, যে ভারতকে আরও কীভাবে মানে আমরা পূর্ণ বিকশিত করতে পারি, ভারত সারা বিশ্বের মধ্যে 1 নম্বরে থাকবে। সেখানে বলতে গেলে সেটা প্রত্যেকটা জনভাগিদারি, সেটা জনজাগরণ এবং গণ আন্দোলনও হতে পারে, কিন্তু ভারত 1 নম্বরে থাকবে এবং বৈভবময়। সেটাকে আমরা একটা কথায় যদি বলি, সেটা হলো যে প্রতিটা নাগরিকের সেটা স্বপ্নের প্রতিবিম্ব এবং সংকল্পের, আমরা যদি বলি সংকল্প থেকে আমরা সিদ্ধি লাভ করি, সেই সংকল্পের আমরা প্রতিফলন। এই বিকশিত ভারতে বেসিক্যালি যদি আমরা এটা মানে লিগ্যাল পার্সপেক্টিভে দেখি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম গভর্নমেন্ট অ্যান্ড মিনিমাম গভর্নমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম গভর্নেন্স। মানে প্রতিটি ভারতবাসীর স্বপ্ন থেকে সিদ্ধি লাভের এই সংকল্প যাত্রার পথে আমরা এগিয়ে যাব, আমরা হব বিকশিত ভারত। শ্রী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে আমি একটু জানতে চাইব, ভারত স্বাধীন হয়েছে প্রায় 77 বছর হয়ে গেল। এত বছর পরে হঠাৎ করে আমাদের এই বিকশিত ভারতের শব্দবন্ধ আমদানি করার বা উচ্চারণ করার দরকার কেন হয়ে পড়লো, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলে। দেখুন, একটা বিষয় হচ্ছে, অ্যাডভোকেট অস্মিতা অনেকটাই বললেন, বিকশিত ভারত মানে মার্চিং টুয়ার্ডস দ্য পিক অফ ডেভেলপমেন্ট। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। তো স্বাধীনতার পর বহু সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, দেশ পরিচালনার দায়িত্ব যাদের উপর ছিল। তো সরকার গঠিত হয় মানে কিছু না কিছু কাজ তো করবে, তো সেটা করেছেন। কিন্তু বেসিক্যালি ভারতবর্ষ এখনও বিশ্বের কাছে অনেকগুলি প্যারামিটারকে নিয়ে একটা দেশকে বিকশিত বলা হয়। তো এখনও ভারতবর্ষ উন্নয়নশীল রয়ে গেছে, উন্নত হয়নি। তো সেই প্যারামিটারগুলি যদি একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যদি কমপ্লিট না করা হয়, ফুলফিল না করা হয়, তাহলে ভারতবর্ষ বিকশিত পর্যায়ে পৌঁছতে পারবে না। সেইটাকে লক্ষ্য রেখে কোন কোন সেগমেন্টে কত দ্রুততার সঙ্গে দেশকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া যায়, উন্নয়নের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে দেওয়া যায়, সেইটাকে লক্ষ্য রেখেই কিন্তু এই বিকশিত ভারত 2047 যখন ভারতবর্ষের স্বাধীনতার 100তম বর্ষ পূর্তি হবে, সেইটাকে লক্ষ্যমাত্রা নিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ শুরু করেছেন। তো এখানে অবশ্যই বলতে হয়, এখানে যে মূল বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলিকে যদি একটু আমরা দেখি, প্রথমত ইনফ্রাস্ট্রাকচার ইন অল রেসপেক্ট,
সে একেবারে কানেক্টিভিটি থেকে শুরু করে গভর্নমেন্ট অফিস থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে মেডিকেল সেক্টর থেকে শুরু করে ইন এভরি স্পেকট্রাম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে একটা মূল বিষয়। সোশ্যাল আপলিফটমেন্ট সেটা একটা মূল বিষয়। গুড গভর্নেন্স যেটার কথা বলছিলেন অস্মিতা, যেটা বলছিলেন সেটা একটা মূল বিষয়। এবং সেখানে ক্যাটাগরিক্যালি যে বিষয়গুলিকে, যে সেগমেন্টগুলিকে, সোসাইটির যে সেগমেন্টগুলিকে সবচেয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, বলাই হচ্ছে এখানে 4টে পিলার রয়েছে আসলে। একটা হচ্ছে পুয়ার, একটা ফার্মার্স, একটা ইয়থস, একটা ওমেন। যে এই 4টে সেগমেন্টে যদি ডেভেলপমেন্টটাকে অলরাউন্ড না করা যায়, অন্তোদয় পর্যন্ত যদি এই 4টা সেগমেন্টে সমানভাবে ডেভেলপমেন্টকে পৌঁছে দেওয়া না যায়, তাহলে সামাজিক উন্নয়ন বলতে যেটা বোঝায়, সার্বিক সামাজিক উন্নয়ন, সেটা সম্ভব হবে না। এবং সেই বিকশিত ভারত যেটা আমরা চাইছি, আমাদের প্রত্যাশিত বিকশিত ভারত, যেটা বিরাসত সে বিকাশ, সর্বাঙ্গীন, আমাদের ঐতিহ্য সংস্কৃতি সেইটাকে বয়ে নিয়ে উন্নয়নের একটা চরম শিখরে পৌঁছে দেয়া দেশকে, তো এই সবটার সমন্বয় নিয়ে একটা রুটম্যাপ হচ্ছে বিকশিত ভারত সংকল্প 2047। আচ্ছা, শ্রী চক্রবর্তী আমাদের ভারী সুন্দর করে 4টি পিলার বা 4টি কম্পোনেন্টের কথা বললেন। স্পেসিফিক্যালি একটা কম্পোনেন্ট নিয়ে আমি আপনার কাছে আসব, যেটা মহিলাদের কথাটা বলবো। এই যে বিকাশের যে যাত্রা, আমরা যেটা সামূহিক বিকাশের দিকে যাচ্ছি, অবশ্যই মহিলাদের তাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আপনি আমাদের একটু আলোকপাত করবেন যে এই যাত্রাপথে মহিলাদের ভূমিকাটা আপনি কেমনভাবে দেখছেন, কি হবে আমাদের বিকশিত ভারতে আমাদের মহিলাদের রোলটা একটু যদি বলেন আমাদের। দেখুন, আমার যিনি পাশে আছেন শ্রী চক্রবর্তী, উনি শুধুমাত্র যে সাংস্কৃতিক জগতের লোক ওরকমও না, উনি একজন প্রথিতযশা শিক্ষক। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পাই। কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম, উনি বললেন যে ডেভেলপড কান্ট্রি ভারতবর্ষ। দেখুন, একটা দেশ উন্নয়নশীল কি উন্নত দেশ, যেমন ইউএস, আমেরিকা বা ভারতের যদি পার্থক্য দেখেন, একটা উন্নতশীল দেশের আর একটা উন্নয়নশীল দেশের, উন্নত দেশ এবং উন্নয়নশীল, ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি, এটার পার্থক্য কিন্তু হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং মাদার মর্টালিটি রেট। ভারতবর্ষের মতো জায়গাতে, যেখানে প্রধানমন্ত্রীজি প্রথম 2014 প্রথম যখন উনি ভাষণ দিলেন, স্বাধীনতা দিবসের ভাষণ, উনি বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা কথা বলেছিলেন। এবং উনি যে রেসপেক্টটা দিয়েছেন মাতৃজাতিকে, উনি খুব সাধারণ পরিবার থেকে এসেছেন, উনি দেখেছেন ওনার মা কাঠের চুল্লিতে রান্না করে, সেখানে উনি এই দুঃখটা সারা ভারতবর্ষের মায়েদের বুঝতে পেরেছে। একটা সিগারেট খেলে লাঙের যতটা ক্ষতি না হয়, এই কাঠের উনুনে রান্না করলে এই ধোঁয়াটা যখন সরাসরি যায়, সেটাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। বছরের পর বছর ধরে সেটা চলছিল, এটাই সবাই ভাবছিল যে এটাই একটা প্রথা, এইভাবে বাঁচতে হবে মেয়েদের, এভাবেই বাজবে। বা টয়লেট ফেসিলিটি, যেটা এই যে আমরা স্বচ্ছ ভারত বলছেন, সেখানে কিন্তু যদি দেখা যায় যে কত টয়লেট দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা আবাস যোজনার সাথে যখন টয়লেট ফ্যাসিলিটি দেওয়া হয়, প্রত্যেক মুদ্রা লোন সমস্ত কিছু কিন্তু মহিলাদের নামেই করা হয়। মা তুঝে সেলাম, আমরা শুধুমাত্র একটা গানের কলি এটা না, এটা প্রকৃত মানে অর্থে এই গভর্নমেন্ট কিন্তু কেন্দ্রীয় সরকার করে দেখিয়েছেন। এবং মহিলাদের ক্ষেত্রে যদি দেখেন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে মানে গর্ভবতী মায়েদের জন্য মাতৃপুষ্টি যোজনা রেখেছে, যেখানে ধরুন মেয়েরা নিজের বাড়িতে, এটা আনফর্চুনেটলি যদি নেগলেক্টেড হন, যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথ প্রয়াসে মানে মহিলাদের স্বাভাবিক জীবনের মান উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা দিয়েছে, এবং মর্টালিটি রেট কিন্তু অনেকটাই কমে এসছে। ভারত যেরকম এখন পোলিও মুক্ত হচ্ছে, তেমনি আমাদের অঙ্গনওয়াড়ি এবং আশা দিদিদের তত্ত্বাবধানে মহিলারা কিন্তু সত্যি খুব ভালো পরিস্থিতিতে আছে। অ্যাটলিস্ট এখন এটা যে জন আন্দোলন, হ্যাঁ, এটা জন আন্দোলন, জনভাগিদারি, এটাতে কিন্তু এসছে। এখন আমরা যেরকম জানি যে নীতি আয়োগ মানে সেন্সাস 10 ইয়ার্স, আমরা প্রতি 10 বছর পর পর যেটা সেন্সাস হতো, সেটার মডিফাইড ফর্মই হচ্ছে নীতি আয়োগ। এবং এই নীতি আয়োগের ক্ষেত্রে কিন্তু একটা সাংঘাতিক মানে বলতে গেলে ডিরেক্ট কানেকশন হচ্ছে আমাদের, যেখানে মিডলম্যান আর কেউ থাকছে না, মানে যারা বেনিফিশিয়ারি এদের কাছে ডিরেক্ট যাচ্ছে। আর মিশন বাৎসল্য, যেটা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু মহিলাদের জন্য শক্তি
মিশন শক্তি এবং বাচ্চাদের জন্য যারা 0 থেকে 18 বছর পর্যন্ত ওদের জন্য মিশন বাৎসল্য স্কিম এসছে। তো একটা পুষ্টিকর শিশু যেন জন্ম হয় এবং যেন মাতৃমৃত্যু না হয়, সেই ক্ষেত্রে কিন্তু সরকার যথোপযোগী পদক্ষেপ নিচ্ছে। আর এভাবে আমরা হয়ে উঠবো উন্নয়নশীল থেকে উন্নত। এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা শুধু কিন্তু একটা স্লোগান না, এখন আপনি বলতে গেলে এটা একটা মিশন এবং ভিশন। হ্যাঁ, ভারত কিন্তু সেই হিসেবেই কিন্তু সশক্ত হচ্ছেন। শ্রী চক্রবর্তী, আমি এখানে একটু এড করব। আমি এখানে আমার মনে হয় কয়েকটা বিষয় এখানে বলা দরকার। অ্যাডভোকেট অস্মিতা সেটা জানেন। তো যেমন প্রথমত নারী শক্তিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আদরণীয় যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির সরকার সংকল্পবদ্ধ, তার প্রথম একটা বিষয় হচ্ছে লোকসভা এবং বিধানসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা। এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদীজির সরকার, যাতে মহিলাদের পার্টিসিপেশন ইন দ্য প্রসেস অফ ডেমোক্রেসি এবং তাদের আরও এম্পাওয়ারমেন্ট হয়, তার জন্য এইটা যেমন তিনি করেছেন। পাশাপাশি স্বসহায়ক দলগুলিকে এত মাত্রায় প্রোৎসাহন দেওয়া হয়েছে গত এই বছরে, ইতিমধ্যেই লাখপতি দিদির সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে গোটা দেশের মধ্যে, যেটা অসাধারণ সাফল্য, আমরা তার আগে কল্পনা করতে পারিনি। যারা প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ এবং শহরি এই দুটোতে যারা ঘর পাচ্ছেন, 70%-এর ওপর ঘর কিন্তু শুধুমাত্র মহিলাদের নামে রয়েছে। 4 কোটির উপর ঘর অলরেডি নির্মাণ হয়েছে, আরও 1 কোটির ওপরে ঘর নির্মিত হবে। এবং সেই সঙ্গে এই মাতৃশক্তি মহিলাদের জীবনমানকে স্বাভাবিক রাখার জন্যে, সচল রাখার জন্যে একদিকে যেমন 12 কোটি টয়লেটের কথা বলুন, 10 কোটির উপর এলপিজি কানেকশন বলুন, স্মোকলেস, যেটা স্মোকের কথা বলছিলেন অ্যাডভোকেট অস্মিতা, স্মোকলেস চুল্লি সেইটা প্রদান করা, এবং সেই সঙ্গে 14 কোটি নল সে জল এর মাধ্যমে পানীয় জলের সংযোগ করা, এবং সেইগুলি যেমন বেসিক বিষয়গুলি সেইখানে যেমন একটা রয়েছে, প্লাস বেটি বাঁচাও বেটি পড়াও এর পরে সুকন্যা সমৃদ্ধি যোজনা, প্রায় 3.5 কোটি বেনিফিশিয়ারি রয়েছেন সুকন্যা সমৃদ্ধি যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। অর্থাৎ একেবারে মহিলাদের রান্নাঘর থেকে শুরু করে একেবারে স্পেস পর্যন্ত যেখানে যেখানে তাদের বিচরণ যেইভাবে করতে চান, এবং বহু জায়গায় মহিলাদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, মেডিকেল কলেজ বলুন, মেডিকেল সিট বলুন, কিংবা অন্যান্য বিভিন্ন জায়গায়। অর্থাৎ নারী, আমরা বলি যে এই জগতের মানে স্রষ্টা যদি কেউ হন, তার মধ্যে অর্ধেক পুরুষ করেছে, অর্ধেক নারী করেছে। তাহলে নারীরা যাতে সসম্মানের সঙ্গে সমাজে মাথা উঁচু করে সেই অর্ধেকের ভাগিদারি হতে পারেন, সেই জন্যে নরেন্দ্র মোদীজির সরকার কাজ করছেন, এবং সেইটা অর্জন করলেই বিকশিত ভারত অর্জনের একটা বড় ধাপ সম্পন্ন হবে। হ্যাঁ, কি বলছিলেন? আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইব, যে আপনি কথাটি ছুঁয়েও গেছেন, কথাটি এর আগের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। পরিকাঠামোর উন্নয়নের কথা তো আমরা বলবই, তার পাশাপাশি আমাদের দেশ উন্নত হবে তখনই যখন আমরা অর্থনীতিরও বিকাশ ঘটবে, এবং ভারতের মতো গ্রাম প্রধান দেশে আমার মনে হয় গ্রামীণ অর্থনীতির একটা বিশাল ভূমিকা রয়েছে। আমি স্পেসিফিক্যালি একটু আপনার কাছে শুনতে চাইব যে গ্রামীণ অর্থনীতির বিকাশে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কী ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে, একটু যদি আমার সঙ্গে শেয়ার করেন। দেখুন, মানে অ্যাকচুয়ালি এই ডিভিশনগুলি একটা সময় ছিল, এটার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে এটা গ্রামীণ অর্থনীতির বিকাশ, এটা শহরী অর্থনীতির বিকাশ, কিন্তু মোদিজির সরকার সেটা চাইছেন না। আচ্ছা, প্রধানমন্ত্রীজি চাইছেন বিকাশটা সর্বাঙ্গীন হোক, সবাইকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে আসা হোক, অন্তোদয় থেকে মেইন স্ট্রিম ডেভেলপমেন্টে নিয়ে আসা হোক সবাইকে। তার জন্যে সেক্টর ওয়াইজ তিনি কাজটাকে বাড়িয়ে দিচ্ছেন। যেমন গ্রামীণ অর্থনীতি অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর, আমরা যদি বলি গ্রামীণ অর্থনীতির জন্য প্রথম ব্যারিয়ার যেটা ছিল সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রাইট। তো এবার দেখা গেল যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 1.39 লাখ কিলোমিটার নতুন রাস্তা গত 10 বছরে নির্মিত হয়েছে। তো যেটা কোনোভাবেই গ্রামকে শহর থেকে আর ডিটাচ করে রাখেনি, কানেক্টিভিটি ওই জায়গায় নিয়ে গেছেন। এইটা যেমন করেছেন, আবার সেই জায়গাটাকে তাহলে এবার কি হবে, ইনফ্লাক্সটা শহরের দিকে হবে। তো তার জন্য শহরে রাজমার্গ বা ন্যাশনাল হাইওয়ে সেটাও 1.42 লাখ কিলোমিটার রাজপথ নির্মিত হচ্ছে।
এবং 37 কিলোমিটার পার ডে এই হিসেবে ন্যাশনাল হাইওয়ে নির্মিত হচ্ছে বর্তমানে। তো এই কানেক্টিভিটি একটা বড় বিষয়, এবং এই কানেক্টিভিটির সঙ্গে গ্রামে যারা অধিকাংশ গ্রামীণ লোক বা গ্রামীণ অর্থনীতিটা নির্ভর করে থাকে আমাদের কৃষির উপর। কৃষি প্রধান দেশ, রাইট? এবার কৃষকদেরকে স্বনির্ভর করা, কৃষকদেরকে আরও বেশি ফিনান্সিয়ালি এবং সোশিয়ালি সিকিউরড করা, সেটা একটা সরকারের বড় দায়িত্ব হিসেবে যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি নিয়েছেন, যার জন্যে কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে প্রতি বছর প্রায় 12 কোটি আমাদের দেশের যারা রয়েছেন ফার্মার্স, অন্নদাতা যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে ঢুকছে। আপনি দেখুন, তারা একটা সময় তারা ফসলের দাম পেতেন না, তার জন্যে মোদিজির সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রোডাকশন কস্ট যা হবে তার উপর 50% মিনিমাম হাইক করেই এমএসপি স্থির করা হবে, যাতে করে কোনো কৃষকের কোনো রকম লস না হয়। এবং বহু ক্ষেত্রে যে সমস্ত ফার্টিলাইজার্সগুলো রয়েছে সেইগুলিকে অনেক রিডিউস করেছেন। এর সবচাইতে সাবসিডি যদি ভারত সরকার কোনো জায়গায় দিয়ে থাকেন, মোদি সরকার দিয়ে থাকেন, সেটা হচ্ছে ফার্টিলাইজার, যেখানে কৃষকদের পক্ষে সেটা কেনা অনেক সহজ হয় এবং সেটাকে ইকো ফ্রেন্ডলি করার জন্যে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার জন্যে নিম কোটেড ইউরিয়া, সেটা মোদিজি সরকার 2014-তে এসে প্রথম কাজ করলেন। ইউরিয়ার যাতে কোনো আফটার এফেক্ট না থাকে, যাতে করে আমার ইকোলজিটা ব্যালেন্সটা যাতে নষ্ট যাতে না হয়। তাহলে এই বিষয়গুলি একদিকে যেমন করছেন, আবার কৃষক যেখানে কোথায় তিনি বিক্রি করবেন, কানেক্টিভিটি একটা করলেন। এবার যেহেতু এটা ডিজিটাল ইন্ডিয়া নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে উপহার দিয়েছেন, এবং গোটা পৃথিবীর মধ্যে ডিজিটাল ইন্ডিয়াতে ভারতবর্ষ মোটামুটিভাবে 3 নম্বর বা 4 নম্বর দেশ হিসেবে রয়েছে। আর ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে তো 1 নম্বর দেশ বর্তমানে পৃথিবীর কোথাও, মানে রিয়েল টাইম লেনদেন হচ্ছে 46% অফ হোল ওয়ার্ল্ড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, ডিজিটাল ট্রানজ্যাকশন। তো এই জায়গায় এসে তিনি কি করলেন, ই নাম মার্কেট করলেন, মানে ই মার্কেটিং। প্রডিউসার প্রডিউস করবে, যেটা প্রডিউস করবে সেটা ই মার্কেটে এটাকে লঞ্চ করবে। এই মার্কেটে ভোক্তা গিয়ে কিনে, ভোক্তা মানে না, যারা ওটা মানে পাইকার যাদেরকে বলি আমরা, আচ্ছা আচ্ছা, ওরা ই মার্কেটিংয়ের মাধ্যমে ওই প্রোডাক্টটা কিনে নেবে, কিনে এটা ট্রানজিশন যা আছে যেভাবে ট্রান্সপোর্টেশন করতে হবে সেইগুলি হয়ে যাবে। তো এই ব্যবস্থাটাও করেছেন কেন, গ্রামীণ অর্থনীতিকে স্ট্রেনথেন করার জন্য, কারণ যেহেতু কৃষক সেন্ট্রিক মূলত গ্রামীণ অর্থনীতি। এবং সেই সঙ্গে কোটেজ ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে বিশ্বকর্মা যোজনার মাধ্যমে, সেই জায়গায় স্কিল্ড যারা রয়েছেন, স্কিল ডেভেলপমেন্টের কথা বলছিলেন অ্যাডভোকেট অস্মিতা, এখন পর্যন্ত 12 কোটির উপরে ভারতবাসীকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে করে তারা তাদের সেই নির্দিষ্ট স্কিল তাদের যেই ক্ষেত্রে রয়েছে সেই ক্ষেত্রে কাজ করে তারা স্বনির্ভর হতে পারেন। কারণ মোদিজি সেই নেক্সট টার্গেটটাও হচ্ছে আত্মনির্ভর ভারত। সেই আত্মনির্ভর ভারত যদি করতে হয় তাহলে আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর শহর, এর মাধ্যমেই আত্মনির্ভর ভারত হবে, যেখানে জব সিকার থেকে জব ক্রিয়েটার, এই জায়গাটা নরেন্দ্র মোদীজি সরকার কিন্তু সবচেয়ে বেশি চাইছেন এবং এই লক্ষ্যেই দেশ এগিয়ে চলেছে। এবং আপনি যেটা খুব চমৎকার বললেন যে পিএম বিশ্বকর্মা যে যোজনাটির কথা, এটাতে কিন্তু মানে ইভেন গোল্ডস্মিথ, ব্ল্যাকস্মিথ যারা রয়েছেন, যারা সেলুনে কাজ করেন, ওরাও কিন্তু তাতে ইনক্লুডেড। মানে এটা যুগান্তকারী একটা ব্যাপার। এটা আমার মনে হয় এটা সত্যি সত্যি এটা নতুন ভারত গড়ার লক্ষ্যে নতুনভাবে এগিয়ে যাওয়ার একটা দিক। ম্যাম, শ্রী চক্রবর্তী যেটা বললেন গ্রামীণ অর্থনীতির ব্যাপারে, তার পাশাপাশি একটু আমি চাইবো আপনি কি আমাদের স্বসহায়ক দলগুলো কিভাবে কাজ করছে সে নিয়ে আমাদের ছোট্ট করে একটু বলবেন। লাখপতিদের কথা আমরা শুনছিলাম, এসএইচজি মানে সেলফ হেল্প গ্রুপ। তো এটা মূলত মানে যেটা ক্রাইটেরিয়া, এটা 12 থেকে 25 জন নিয়ে সংগঠিত দল, মহিলাদের দ্বারা গঠিত এবং পরিচালিত, এবং সেখানে 18 থেকে 50 বছর পর্যন্ত মহিলারা সেখানে ভাগিদারি থাকে, জনভাগিদারি। তো দেখা গেছে যে ওনারা প্রথমত ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং 4টা পর্যায়ে কৃষি, এরকম বোরো, আমন, সেরকম 4টা পর্যায়ে কৃষি হয়। কিংবা যদি ওনারা ধরুন ফুলের চাষ বা খামার যেটাকে বলে ফার্মিং, তারপর কটেজ ইন্ডাস্ট্রির কথাও বললেন, এই বিষয়গুলো বা পাপড় তৈরি, আচার তৈরি, মানে যে কোনো হাতে তৈরি বিষয়
বা কোনো ধরুন উৎপাদনশীল কাজ, যেটা এটা পিগারিও হতে পারে, গোটিংও হতে পারে, ফিশারিও হতে পারে। তো এই বিষয়গুলো সমস্ত কিছুতেই যদি দেখা যায় প্রতি মাসে 10,000 টাকা মিনিমাম ওনারা ইনকাম করছেন, এবং মানে প্রতি বছর ওনারা 1 লক্ষ টাকার বেশি আয় করছেন, তারাই লাখ প্রতিনিধি হিসাবে মানে এখানে লিস্টেড হচ্ছে। এবং সেই ক্ষেত্রে নাবার্ডও কিন্তু ওনাদেরকে ঋণের ব্যবস্থা রেখেছে। মানে এই স্বসহায়ক দলগুলো ছোট পরিসরে কাজ করছে। ওনাদের যদি প্রিন্সিপাল মানির প্রয়োজন হয়, ধরুন ওনারা যোগান করতে পারছেন না, তখন নাবার্ড কিন্তু ওনাদেরকে একদম স্বল্প সুদে কিংবা সুদবিহীনভাবেই ওনাদেরকে মূলধনের যোগান দিয়ে থাকে। এবং এরা মূলত দেখা যাচ্ছে যে ছোট ছোট, মানে বলা হয় যে রোম ডাজন্ট মেক ইন এ ডে, মানে একদম ছোট ছোট স্টেপগুলোই কিন্তু ওনাদেরকে এতটা আত্মনির্ভর করছে। এই স্বসহায়ক দল ওনারা দেখা যাচ্ছে যে হয়তো ত্রিপুরায়, আসামে গিয়ে ওনারা মেলা করছেন। এই কিছুদিন আগে আমাদের এখানে যে আপনার সরস মেলা হয়ে গেল, এখানে প্রচুর এরকম SHG গ্রুপের স্টল ছিল। সেখানে যে শুধু ওনারা 2টা পয়সা রোজগার করছেন, অর্থকরীর দিক থেকে ওনারা স্বাবলম্বী হচ্ছে এরকম না, রাজ্যটাও আরো বেশি ভাবে আপলিফট হচ্ছে, ইকোনমি বুস্ট হচ্ছে। ওনাদের কিন্তু কনফিডেন্স লেভেলটাও অনেক বেড়ে গেছে। আর কারণ কি জানেন, ইকোনমি হচ্ছে এরকম একটা মাধ্যম যেটা কিনা আপনাকে ভয়েস দিতে পারে। মানে আপনি যদি আর্থিকভাবে সশক্ত হন, তবেই কিন্তু আপনি ভয়েস থাকবে আপনার। এইভাবেই আমরা গর্ব সশক্ত ভারত, সমর্থ ভারত এবং স্বয়ম্ভু ভারত, যে ভারত নিজের সমস্ত কিছুর জোগাড় নিজের। এরকম আমাদের শ্রী চক্রবর্তী বলছিলেন যে আমাদের করোনার সময়ও কিন্তু আমরা দেখেছি ভারত কোভিশিল্ড, কোভ্যাক্সিন নিজে আবিষ্কার করেছে, ভারতবাসীকে সুরক্ষা দিয়েছে। সাথে সাথে কিন্তু আমেরিকার মতো দেশ, ইংল্যান্ড, যারা একটা সময় আমাদেরকে শাসন করেছে, ওনাদেরকেও কিন্তু আমরা ওষুধের যোগান দিতে পেরেছি। এবং এটা একটা মহান মানবতার আবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত মোদিজি এবং ওনার মানে এন্টায়ার সরকার করতে পেরেছে, যে ভারত নিজে সশক্ত হয়ে নিজেও এই কোভিড মোকাবিলা করতে পেরেছে, মানে গোটা বিশ্বকেও কিন্তু আমরা সুরক্ষা দিতে পেরেছি। যেটা আমরা বলছি যে মানে যারা কর্মকার থেকে শুরু করে স্বর্ণকার থেকে শুরু করে, আপনি বললেন যে পশুপালন করছেন, শূকর পালন করছেন, সবাই এই গৌরবময় যাত্রায় সামিল। জনভাগিদারি। শ্রী চক্রবর্তী, আপনার কাছে একটু জানতে চাইবো, একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে স্বাস্থ্য। তো সেক্ষেত্রে আমি আমাদের রাজ্যের কথাটা একটু বলি, যে মানে জানতে চাইবো আপনার কাছে, আমাদের রাজ্যেরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা খুব সম্প্রতিই দেখতে পাচ্ছি যেটা বৈপ্লবিক পরিবর্তন এসছে। ইভেন কিডনি ট্রান্সপ্ল্যান্ট, হার্ট সার্জারি, নিউরো সার্জারি পর্যন্ত আমাদের রাজ্যে হচ্ছে। এই দিকটা একটু আপনার কাছে জানতে চাইবো, আমরা কি আশা করতে পারি? আর শুনছি আরও সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। আমাদের রাজ্যবাসী কি আশা করব যে স্বাস্থ্যে আমরা কতটা অগ্রগতি পেতে অদূর ভবিষ্যতে, একটু আমাদের যদি বলেন। আমি প্রথমে, যেহেতু বিকশিত ভারত, ত্রিপুরা প্রসঙ্গে আমি আসবো, আমার রাজ্য যেহেতু, আমি ওই একটু ছুঁয়ে আসি। তো যেমন গোটা পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে গেছেন সেদিন, যেদিন যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আয়ুষ্মান ভারত যোজনা ঘোষণা করলেন। প্রায় 55 কোটি ভারতবাসী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা তার সুফল পাচ্ছেন ধারাবাহিকভাবে আয়ুষ্মান ভারত চালু হওয়ার পর থেকে। এর উপরে গোটা পৃথিবীতে আর কোনো ইন্স্যুরেন্স নেই। হেলথ ইন্স্যুরেন্সের তো প্রশ্নই নেই, কোনো ইন্স্যুরেন্স নেই যে এত ওয়াইড কভারেজ উইথ সো মাচ অ্যাসিউরেন্স। এইটা একটা বিষয়। দ্বিতীয়ত, গত 10 বছরে নরেন্দ্র মোদীজির সময়ে 15টা এইমস হসপিটাল নির্মিত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। 2014 থেকে আপডেটেড আমি বলছি, 15টা এইমস হসপিটাল নির্মিত হয়েছে। এবং সেই সঙ্গে যেটা কোভিডের প্রসঙ্গ অ্যাডভোকেট অস্মিতা বলছিলেন, আপনারা দেখুন গোটা পৃথিবী যখন ব্যতিব্যস্ত ছিল কোভিড নিয়ে, তখন এই কোভিশিল্ড, কোভ্যাক্সিন 220 কোটি ডোজ ভারতীয় বৈজ্ঞানিকরা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করেছেন, দেশবাসীকে সুরক্ষা দিয়েছেন। এবং তার পাশাপাশি 30.2 crores কোভিড ভ্যাকসিন মৈত্রী হিসাবে, যে টিকা দিয়ে তোমার দেশবাসীকে আমি বাঁচাবো, তুমি আমার বন্ধু দেশ। এইটা বিরলতম ঘটনা, কারণ এইটা আমাদের বিরাসত। মোদিজি যেটা বলেন যে বিরাসত ভি বিকাশ ভি, যে আমাদের এটা সংস্কৃতি, আমাদের এটা ঐতিহ্য। বসুধৈব কুটুম্বকম আমরা যেমন বলি যে গোটা বিশ্ব আমার পরিবার, সেটা আমরা মুখে বলি না, আমরা বিশ্বাস করি, করেও দেখাই। এই ভ্যাকসিন মৈত্র তার মধ্যে একটা অন্যতম দৃষ্টান্ত। তো
তো এই জায়গা থেকে যখন মোদিজির সরকার কাজ করছেন গোটা দেশবাসীকে এবং তার সঙ্গে আমি অবশ্যই বলবো এর সঙ্গে খুব ইনসিগ্রেগাল একটা পার্ট হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। 2014-তে ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদীজি কিন্তু সেই জায়গা থেকে শুরু করেছিলেন এবং আমার মনে আছে প্রথম ভাষণ সম্ভবত লালকিলায় 15 আগস্টের সময় তিনি বলছিলেন 2014-এর কথা বলছেন, হ্যাঁ, मैं तो छोटा मोटा आदमी हूँ, मैं छोटे छोटे काम पर ही ध्यान दूंगा। এবং সেখানেই স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে তিনি ঘোষণা করেছিলেন টয়লেট ফর অল পোর্স, যাদের টয়লেট নেই, এবং সেটা তিনি করে দেখিয়েছেন। আজ পর্যন্ত প্রায় 12 কোটি টয়লেট গোটা দেশে তিনি তৈরি করেছেন। কারণ কি, যদি অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, এই যেমন টয়লেট একটা বিষয়, সেই সঙ্গে আপনি দেখুন জল থেকে শুরু করে জলীয় উৎস যদি বলি, জলীয় উৎসগুলিকে নিয়মিত পরিষ্কার করার জন্য বিভিন্ন সময়ে ড্রাইভ, বিভিন্ন সময় সরকারিভাবে ড্রাইভ দিচ্ছেন, তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে। যেখানে জলীয় উৎসগুলি কোনো কারণে শুকিয়ে গেছে, জল কমে গেছে, সেইটাকে কি করে আবার রিহাইড্রেটেড করতে হবে, জল কি করে আবার পুনঃসংযোগ করতে হবে যাতে জলীয় উৎসের স্তরটা সঠিক থাকে, জলের ইকোলজিটা যাতে বজায় থাকে, তার জন্য আলাদা রকম পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে গার্বেজ ক্লিনিং, তার জন্য বায়ো গার্বেজ ক্লিনিংয়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন যাতে করে ওর থেকে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড না আসে, পরিবেশ যাতে আমার আরো নির্মল থাকে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, কিপিং ইন মাইন্ড উইথ এনভায়রনমেন্টাল ইকোলজিক্যাল ব্যালেন্স। এই যে মানে একটা ইন্টারলিঙ্কড কতগুলি বিষয়, সেটা তার আগ পর্যন্ত দেশের কোনো প্রধানমন্ত্রী বা কোনো সরকার ভাবেননি। তার জন্যই নরেন্দ্র মোদীজিকে আমরা বলি যে বিকাশ পুরুষ। তো এবার স্বাভাবিকভাবেই কেন্দ্রে মোদীজির সরকার এত কাজ করছেন, তো ত্রিপুরায়ও মোদীজির মার্গদর্শনে প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে ত্রিপুরা সরকার চলছে। কাজেই স্বাভাবিকভাবেই এখানেও তার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কয়েক মাস আগে, স্বাস্থ্যক্ষেত্রেই বলছি আমি, কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা, স্বাস্থ্য বিমা ত্রিপুরায় চালু হচ্ছে। কাদের জন্যে? আয়ুষ্মান ভারতে কোনো কারণে যদি দেখা যায় 1-2 টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য কেউ স্বাস্থ্য বিমার অধীনে অন্তর্ভুক্ত হননি, কিংবা সময় পাচ্ছেন না, ল্যাপস হয়ে গেছে, আবার এটা নির্দিষ্ট সময় পরে আসবে, গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ অর্থনৈতিক সামাজিক কোনো বৈষম্য ছাড়া সবাই যাতে স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত হতে পারে, তার জন্য এই প্রয়াস নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সেই সঙ্গে ত্রিপুরায় এইমসের ধাঁচে হাসপাতালের চেষ্টা অনবরত চলছে, ডেন্টাল মেডিকেল কলেজ হয়েছে, এবং শুধু তা নয়, ত্রিপুরায় নতুন নতুন সুপার স্পেশালিটি চিকিৎসক, ইকুইপমেন্টস, সমস্ত কিছু এনে আজকাল এমন একটা বাতাবরণ ত্রিপুরায় এখন রয়েছে। আগে ছিল যে কেউ একটা সিভিয়ারলি অসুস্থ হলে আমরা মনে করতাম যে আমাদের দিল্লি, চেন্নাই, কলকাতা, কোথাও না কোথাও যেতে হবে, মুম্বাই যেতে হবে। এখন মানুষের মধ্যে এই আশ্বস্ত হচ্ছেন মানুষ, বহু জটিল অপারেশন ত্রিপুরায় হয়। আমি জাস্ট দুটো উদাহরণ বলি। কিডনি ট্রান্সপ্লান্টেশন একটা বিষয়, ওপেন হার্ট সার্জারি একটা বিষয়, নিউরো সার্জারি আর একটা বিষয়। ব্রেইন অপারেশন ত্রিপুরায় হবে কেউ ভাবতে পারেনি কখনো, তার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত না ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়েছে 2018 আগ পর্যন্ত। এটা জাস্ট মানে আনবিলিভেবল ছিল যে ত্রিপুরা এটা করতে পারে, কিন্তু এখন হচ্ছে। তারপর যেটা বলবো আমি, স্বাস্থ্যক্ষেত্রে নতুন নতুন ডিপার্টমেন্টস খুলছে এবং ওয়েল ইকুইপমেন্টস, সফিস্টিকেটেড ইকুইপমেন্টস, যাতে করে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও কোনো ত্রুটি না থাকে। আপনাদেরকে এখন আমার বলতে কোনো দ্বিধা নেই, আমাদের যে অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার হসপিটাল যেটা রয়েছে, রিজিওনাল ক্যান্সার হসপিটাল, এটা বলা হয় বর্তমানে ইস্টার্ন রিজিয়নে সবচেয়ে উন্নত ক্যান্সার হসপিটাল যদি কোথাও থাকে, সেটা আমাদের ত্রিপুরার আগরতলার অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার রিজিওনাল ক্যান্সার হসপিটাল। তো মানে এইটা যেমন একটা বিষয়, আবার দেখুন পাশাপাশি পিএইচসি কিংবা রুরাল হসপিটাল যেগুলি রয়েছে এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, সেইগুলির আপগ্রেডেশন হচ্ছে। সেখানে নতুন নতুন ডাক্তার, নার্স বা প্যারামেডিক্স যুক্ত হচ্ছেন, যাতে করে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাটাকে সবার কাছে একেবারে রিচের মধ্যে পৌঁছে দেওয়া যায়। তো এই লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং স্বাভাবিকভাবেই স্বাস্থ্য শিক্ষা
এইগুলি তো ইনসেগ্রিগাল পার্ট Right. বিকশিত ভারতের। সে তো শিক্ষার ক্ষেত্রেও বহু যুগান্তকারী ঘটনা ঘটছে। আচ্ছা, আমি একটু শ্রীমতী বণিক আপনাকে যে কাছে আসবো, যে একটা আমাদের সমাজের একটা উল্লেখযোগ্য পার্ট হচ্ছেন আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা রয়েছেন, ওদের সম্পর্কে কি কিছু একটু আলোকপাত করবেন? আমরা অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছি, একটু শুনে নিই আপনার কাছে। প্রথমেই বলি যে আমরা যে কি বলবো, যারা ডিজেবল ওদেরকে আগে শুধু বলা হতো হ্যান্ডিক্যাপড, এখন মোদিজি এসে প্রথম এই একটা টার্ম দিয়েছেন যে দিব্যাঙ্গ। ওনারা মানে কোনো সৃষ্টি ভগবানের ফেলার নয়, এবং দেখা যায় যে এখানে দিব্যাঙ্গ যারা হন ওনাদের কিন্তু কেউ থাকে হয়তো এমআর মানে মেন্টাল রিটার্ডেড, কেউ বা থাকে হিয়ারিং ডিফ এন্ড ডাম্ব, বিভিন্ন কেউ ভাবে হতে পারে। ব্লাইন্ড থাকে, কেউ তো অনেকগুলো, কেউ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে। তো এই বিষয়গুলোকে উনি খুব সুন্দরভাবে, মানে আমরা যেরকম বোর্ড দেখি, ওয়াক অফ বোর্ড বা ওয়াটার রিসোর্স এরকম বোর্ড, বিভিন্ন পর্ষদ রয়েছে, হ্যাঁ right? পর্ষদ রয়েছে, এরকম ওনাদের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে এবং বাজেটের একটা বিশেষ অংশ ওনাদের জন্য রাখা হয়। ত্রিপুরাতে এর আগে যিনি আমাদের পূর্তমন্ত্রী ছিলেন ওনারই কিন্তু ডিপার্টমেন্ট ছিল আচ্ছা, ডিজেবলদের জন্য। ওনার ডিপার্টমেন্টে উনি যে বিভিন্ন কয়েকটা দপ্তরে ছিলেন, ওনার একটা দপ্তর ছিল মাননীয় প্রতিমা ভৌমিক মহোদয়া, উনিও এই দপ্তরেরই সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন এবং মন্ত্রকের এটার মধ্যে অন্তর্গত। কিন্তু দিব্যাঙ্গ এটা কিন্তু ছিল ওই। তো এইরকম ভাবে মানে ওনারাও যে সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ওই স্যার যেটা হ্যাঁ, বলছিলেন মানে সবকা সম্মান, সবাইকে সম্মান করতে হবে। সবাইকে সম্মান। ইনফ্যাক্ট হিউম্যান রিসোর্স বলতে যে শুধুমাত্র ইয়ুথ যারা ফিজিক্যালি মেন্টালি অ্যাক্টিভ, মানে শুধু তাদেরকে নিয়েছে এটা না, কিন্তু সমাজের সবাইকে নিয়ে চলা। এই যে যারা ডিসেবিলিটির শিকার হন, তারা হয়তো কোনো দেখা গেছে কি এটা কোনো হয়তো হরমোনাল ডিসব্যালেন্স বা কিছু গঠনগত সমস্যা বা পলিও এফেক্ট, বা দেখা গেছে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের ফলে এরকম হয়ে থাকেন, ওনারাও যে সমাজে মাথা উঁচু করে বাঁচবেন, এই ভাবনাটাই তো কত সুন্দর। এই থট প্রসেসটাই তো আমাদেরকে বোঝায় যে, মানে মর্নিং শোজ দ্য ডে, এই থট প্রসেসটাই বোঝায় যে 2047 পর্যন্ত ভারত যে স্বয়ংভূ হবে, সবাইকে নিয়ে, কাউকে ফেলে রেখে নয়, কাউকে পেছনে রেখে নয়। যেটা বললেন যে 4টা পিলারের মধ্যে যেটা হচ্ছে পুয়ার, আনডেভেলপড, আমরা শুধু কনস্টিটিউশনে দেখেছি রিজার্ভেশন দিয়ে যেভাবে আমাদেরকে আরও পিছিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে অরিজিনাল ডেভেলপমেন্ট কিভাবে হয়। প্রধান সেবক উনি নিজে যখন, দেখুন রাজঘাটে নিজে যখন রাস্তা পরিষ্কারে নেমেছিল সেই 2014 2 অক্টোবর, উনি যখন প্র্যাকটিক্যাল করে দেখালেন স্বচ্ছ ভারত কেমন হয়, সেদিন কিন্তু 3 লক্ষ সরকারি কর্মচারী, স্টুডেন্টসরা এখানে অংশগ্রহণ করেছিল। আস্তে আস্তে কিন্তু এটা আমরা দেখেছি 2014 থেকে 19 প্রথম ফ্রেজ, এখন কিন্তু এটা দ্বিতীয় পর্যায়। অ্যাটলিস্ট আমাদের হ্যাবিট, নিত্যদিনের আমাদের জীবনশৈলীর মধ্যে এই বিষয়টা এসছে যে চকলেটের প্যাকেটটা, বিস্কিটের প্যাকেটটা বা কলার খোসাটা আমি রাস্তায় ফেলবো না, ব্যাগে রেখে দেবো। দেখবেন আমাদের মধ্যে কিন্তু এই কালচারটা কিন্তু ডেভেলপড হয়েছে। এই যে স্বচ্ছতা, পরিবেশকে স্বচ্ছ রাখা, সাথে আমাদের মনকেও পরিষ্কার করতে হবে, যেটা উনি ওনার আহ্বানও করেছিল যে জঞ্জাল মুক্ত। এটা মিশন থেকে আমরা ভিশন, কারণ আমাদের দেখুন 200 বছরের কলোনিয়াল, এর আগেও 800 বছরের আমরা যেভাবে সবসময় নিজের বাড়িতেই নিজেরা বন্দী হিসেবে থেকেছি, সেখান থেকে আপলিফমেন্ট মানে ইন্ট্রোস্পেকশন, নিজেকে আবার নতুন করে রিভাইভ করা, এই যে একটা মিশন, সেটা কিন্তু এই আত্মনির্ভরতা। আমরা যে সেগমেন্টে আছি, যেখানে আছি, হোক সেটা একটা অফিসার ক্লাস লেভেলের লোক, হোক সে সুইপার ক্লাস লোক, কিন্তু প্রত্যেকেই সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার। আমার 2টা হাত আছে কিন্তু যার একটা হাত নেই, বা যার 2টা হাতেই নেই, যে চোখে দেখছে না, সেও একটা হিউম্যান ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে, সেও হিউম্যান রিসোর্স। আমরা সবাইকেই গুরুত্ব দেবো, সবাইকে সম্মান করব। অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছে। শ্রী চক্রবর্তী, একটা স্পেসিফিক জিনিস আপনার কাছে জানতে চাইব। আমরা শুনে এসেছি একটা কথা আগে, লুকিস্ট, এখন একটা নতুন শব্দবন্ধ এসছে অ্যাক্টিস্ট পলিসি। এই দিকটা নিয়ে আপনার একটু মন্তব্য নেব, একদম শেষ দিক, ছোট্ট করে একটু শুনে তারপর আমরা শেষ করব। আমি ছোট্ট করে এটার সঙ্গে আরও দু একটা কথা বলতে হবে আমাকে। তো আমি প্রথমেই বলি, যেহেতু আমরা বিকশিত ভারত 2047 নিয়ে কাজ করছি, তার অনেকগুলি সেগমেন্ট আছে, এত অল্প সময়ে বলা সম্ভব নয়। কিন্তু যেটা মূল বিষয় যে আমার দেশটাকে ঐক্যবদ্ধ রেখে সবার সহযোগিতা নিয়ে আমরা চলবো, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করব। তো যার ফলশ্রুতিতে দেখুন 2014 সালে মোদিজির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আস্তে আস্তে কাশ্মীর 370 ধারা হটিয়ে দিয়েছেন, 35-এ হটিয়ে দিয়েছেন। কাশ্মীর এখন আমাদের ইনসেগ্রিগেবল পার্ট, এবং এটা প্রমাণ করে যে ঐক্যবদ্ধ ভারত, এক ভারত
যে শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন আমরা দেখি, সেই লক্ষ্যে এটা একটা বিশাল পদক্ষেপ। সেই সঙ্গে ট্রিপল তালাকের মতন প্রথা বাতিল করে দেয়া, সেই সঙ্গে আমাদের বিরাসত রাম মন্দির, কাশী বিশ্বনাথ, তো মহাকাল করিডোর, এই সমস্ত উজ্জয়ন, এই সমস্ত বিষয়গুলিকে আবার পুনর্নির্মাণ করা, সেখানে অনেক বেশি মাত্রায় সুবিধার সুযোগ করে দেয়া। তো সেই বিরাসতগুলিকে নিয়ে পাশাপাশি যেই জায়গাগুলি অবহেলিত, সেই জায়গাগুলিতে ডেভেলপমেন্টকে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে দেওয়ার জন্যে এই আগে ছিল লুক ইস্ট পলিসি। তো উত্তর পূর্বাঞ্চলের দিকে তাকিয়ে কি হবে যদি সেখানে গুরুত্বই না দেওয়া হয়? যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি সেটাকে ভাঙলেন, ভেঙে বললেন অ্যাক্ট ইস্ট পলিসি, উত্তর পূর্বাঞ্চলে কাজ করতে হবে। কারণ উনি বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলকে উনি একটা নাম দিয়েছেন অষ্টলক্ষ্মী, যে ভারতবর্ষকে যদি এগিয়ে যেতে হয়, বিকশিত ভারত 2047 যদি অর্জন করতে হয়, তাহলে অষ্টলক্ষ্মীকে পেছনে ফেলে দিয়ে সেটা কখনোই সম্ভব না। এবং এই অষ্টলক্ষ্মী না শুধু, তার মধ্যে ত্রিপুরা আমরা বিশেষ করে প্রিভিলেজড, এইটাকে গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া এইভাবে ত্রিপুরাকে দেখছেন। এবং যার জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন পূর্বোদয় ঘটাতে হবে। কারণ পূর্বে সম্পদের কোনো খামতি নেই, কিন্তু সেই সম্পদের প্রপার ইউটিলাইজেশন, সেই সম্পদকে ভিত্তি করে সেখানে বিভিন্ন নির্মাণ, এটা ইন্ডাস্ট্রি হোক, হাব হোক, এডুকেশন হাব হোক, কালচারাল হাব হোক, বা ট্যুরিজম হোক, বিশাল সেক্টর রয়েছে অনেকগুলি যেখানে খুব একটা কাজ হয়নি, যার অনেক বেশি আরও উন্নয়ন দরকার ছিল। তো সেই লক্ষ্যটাকে এনশিওর করার জন্যে সেই অ্যাক্ট ইস্ট পলিসি তিনি চালু করেছেন, যেটাতে মোটামুটিভাবে ডোনার নিয়মিতভাবে সেখানে একটা পর্যবেক্ষণ করছেন উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে। এবং এনইসির বৈঠক সম্প্রতি ত্রিপুরাতেও হয়ে গেল, যেখানে এই অঞ্চলের বিকাশ নিয়ে গোটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন যারা মুখ্যমন্ত্রী, গভর্নর, চিফ সেক্রেটারি যারা আছেন, অফিসিয়ালসরা এসেছিলেন, তাদের পরিকল্পনাগুলি শুনেছেন এবং ভারত সরকার সেগুলি ইমপ্লিমেন্টেশন করবেন এবং করছেন বিভিন্ন জায়গায়। কারণ প্রথম যেটা দরকার ছিল উত্তর পূর্বাঞ্চলের শান্তি বজায় রাখা, তার জন্য NSCN সেই শান্তি চুক্তি বলুন, এখানে ত্রিপুরার ব্রু রিয়াং শরণার্থী সেটেলমেন্ট বলুন, ওখানে কার্বি আংলাংয়ের সেটেলমেন্ট বলুন, সর্বত্র একদিকে যেমন শান্তি, মাওবাদ নির্মূল করা পূর্বাঞ্চলের, সেইটা যেমন একটা, অর্থাৎ সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। এবং সন্ত্রাসবাদকে রিপ্লেস করছেন কি দিয়ে? উন্নতি দিয়ে, উন্নয়ন দিয়ে। মানুষ যত উন্নয়নের শরিক হবে, তত সন্ত্রাসবাদ থেকে মানুষ নিজেরাই নিজের থেকে বেরিয়ে আসবে, মুক্ত হবে। এবং এটা একটা সামাজিক আন্দোলনের মতন অংশ, মানে জনভাগিদারি, অংশগ্রহণের মাধ্যমে সেটা সম্পন্ন করার জন্য মোদিজির সরকার সর্বাত্মক প্রয়াস নিয়েছেন। আমি অনেক ধন্যবাদ শ্রী চক্রবর্তীকে, একটা দারুণ কথা দিয়ে উনি বললেন। এইখানে আমরা অনুষ্ঠান শেষ করব। সন্ত্রাসবাদ যেখানে শেষ হচ্ছে, আমাদের উন্নয়নের যাত্রা সেখান থেকেই শুরু হচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ বিকশিত ভারত নিয়ে কথা বললেন অ্যাডভোকেট অস্মিতা বণিক, এবং আমাদের সঙ্গে ছিলেন স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইসারি কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী। অনেক কিছু জানলাম, আরও অনেক কথা রয়ে গেল। আপনি আগেই বলেছেন যে বিকশিত ভারত এটা সত্যি বিকশিত বিষয়, এটা তো অল্প সময়ে বলার কথা নয়। তাও আমরা আলোচনা করলাম। আশা করব দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের এটা ভালো লাগবে। আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের দুজনকেই। আর যেটা আমাদের বলার, যে সবকা সাথ হবে, সবকা বিকাশও হবে, সবকা প্রয়াসও থাকবে, আর এটাই আমাদের সবকা বিশ্বাসও হবে। আমরা সবাই মিলে একসাথে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে। আমাদের দেশ হবে এক ভারত শ্রেষ্ঠ ভারত। 2047-এ যখন উদযাপিত হবে স্বাধীনতার শতবর্ষ, আমাদের দেশ হবে বিকশিত ভারত। ভালো থাকবেন সবাই। নমস্কার।